এরকম দেখায় আপনাদের খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি ও ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর। আমার ভুলের জন্য আমি মাপ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে। তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসছি, এক এক করে আমরা দেখব। তো কি দেওয়া হবে তাহলে? ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখবো, আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এখন যারা ঐক্য বিরোধী কথা বলেন এরা পেইড বাই ইসরায়েল, এরা পেইড বাই মুশরিক, এরা কখনো ইসলামের ভালো চায় না। এখনো চরমনের অপেক্ষায় জামাত ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। কিরে ভাই, এ কি মানুষ নাকি জানোয়ার? এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বিএনপি যুবদলের রাজবাড়ী জেলার সভাপতি ছিল, মানে সাবেক সভাপতি। এ করছে কি, আজকে রাজবাড়ির একটা পেট্রোল পাম্প থেকে তেল নিছে, তেল নেওয়ার পরে তেলের টাকা না দিয়ে পালা যেতে নিছে। পালা যাওয়ার পরে যে পেট্রোল পাম্পের ছেলেটা এই গাড়ির পিছনে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে এই চোরের বাচ্চা মানে ছেলেটাকে পিষে হত্যা করে পালাই গেছে। একটা সামান্য তেল পেট্রোল পাম্প থেকে নেওয়ার পরে বিএনপির সাবেক নেতা এই মানে চুরের মতো পলাই গেছে পেট্রোল পাম্পের টাকা না দিয়া, তারপর আবার লোকটারে পিষা মারা গেছে, মানে মাইরা হয়ে গেছে। এরা মনে করে এদের আর কোনো বিচার হবে না, এ দল ক্ষমতায় এসে পড়ছে, যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে দখলদারিত্ব, ফুটপাত বলেন, এরপরে মুদিবাজার বলেন, টেম্পু স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রাক স্টেশন, সব জায়গায় এদের চাঁদাবাজি, মানে এত চাঁদাবাজি, এরা পুরো গ্রামগঞ্জ হাট বাজারে যে এদের চাঁদাবাজি আর কমেই না। এরা ভাবে এদের আর কোনো বিচার হবে না। সাবেক গুলাও এখন মানে রাজা হয়ে গেছে, রানিং যেগুলি তো দলে আছে এটি তো রাজাই, আবার যেগুলি আমচার চামচা সেগুলিও রাজা হয়ে গেছে। এরা মনে করে কি আসছি এবার ক্ষমতা আমার, কিন্তু পতন যে হয় এরা সব ভুলে গেছে। মানে যাচ্ছে তাই পুরো বাংলাদেশে এরা চলতেছে। বিভিন্ন ডেভেলপার কোম্পানিতে, আমার একজন পরিচিত ডেভেলপার কোম্পানি কি করছে, সাইনবোর্ড দিছে, সাইনবোর্ড উঠাই নিয়ে গেছে। কেন সাইনবোর্ড উঠাই নিয়ে গেছে? ওইখানে চাঁদা না দিলে সাইনবোর্ড দিতে দিবে না। তো ব্যাপারটা হচ্ছে মানে এই যে চাঁদাবাজি শুরু করছে এই চাঁদাবাজরা, এই চাঁদাবাজি এরা থামাই না, কোনো অবস্থাতেই থামায় না। দেখেন তুই পেট্রোল পাম্প থেকে তেল নিছস, তুই টাকা না দিয়ে পালাইলি কেন? এখন বিএনপি বলবে আমাদের অনেক বড় দল, অনেক বড় সংগঠন, অনেক নেতাকর্মী, এগুলি কিছু বিচ্ছিন্ন ঘটনা না। বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব, বাটপারি, মবগিরি, বিশেষ করে চাঁদাবাজিটা এদের কোনো বিচ্ছিন্ন ঘটনা এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে জায়গায় চাঁদাবাজি করে। এমন কোনো জায়গা নাই যেখানে এই বিএনপি চাঁদাবাজি করে না। এরা এখনই অবস্থা, ক্ষমতায় আসলে তো পুরো দেশ খেয়ে ফেলবে, এরাই তো মনে হচ্ছে। এর মধ্যে কিছু দল জানে, কিছু দল জানে না, এবং দলের অনেক সময় দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের এরা চাঁদার টাকা দেয়, আবার বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের এরা চাঁদার টাকা দেয়, দিয়ে শেষরাডি জায়গায় চাঁদাবাজি করে। এদের হচ্ছে এদের অভ্যাস। মানে এরা বুঝে ফেলছে ক্ষমতা আইসা পড়ছি, ক্ষমতা ওদের আর বাংলাদেশও ওদের, কিন্তু ওরা ভুলে গেছে যে মাইর খায় অপলাইতে হয় মানুষকে। এখনো চরমনের অপেক্ষায় জামাত ইসলাম। রাজনীতির পুরো নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, বল এখন জামাতের কোর্টে। কিং কর্তব্য বিমূঢ় চরমনাই কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না। তাদের দলের নেতারা দলে জামাত ইসলামকে যোগ দিচ্ছে, অনেকে হতাশ হয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছে। এখানে আমি মুরিদদের কথা বলছি না, রাজনীতির কথা বলছি, একামতি দিনের কথা বলছি না, জাস্ট রাজনীতি। কারণ যারা ইসলাম কায়েমের জন্য, দাওয়াতি কাজের জন্য, তাজকিয়ার জন্য, মারিফাতের জন্য চরমনাই করেন, দ্যাটস ডিফারেন্ট। তারা আজীবন চরমনাইতে থাকবেন, থাকা উচিত। কিন্তু যারা ক্ষমতার জন্য, ক্ষমতা কেন্দ্রিক হিসাব নিকাশের জন্য চরমনাই সমর্থন করেন, কিংবা যারা চান যে চরমনাই পার্লামেন্টে যাক, চরমনাই মেম্বার চেয়ারম্যান হোক, এরা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে এবং অনেকে দল ত্যাগ করছে। তো এই জায়গায় জামাত কতটা স্মার্টলি খেলছে দেখেন, ইতিহাস কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, রচিত হচ্ছে। চরমনাইকে নিয়েই জামাত জোট ঘোষণা করেছে। ঘোষণার সময় কিন্তু বলে না যে কেন 11 দল বলছে, আমরা তো নাই, কিছু বলে না কিন্তু। এবং ঘোষণা করার পর তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি যে না ওখানে 11 দল বলছে, ওখানে তো আমরা নাই, 11 দল বলছে।
তারা প্রায় 24 ঘন্টা বা 18 ঘন্টা পর সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা বের হয়ে গেলাম। তার মানে জোটটা হয়েছিল, কিন্তু আসন ঘোষণা হয়েছিল কিন্তু চরমোনাই সহ। এরপরে তারপরে জামাত বলেছে যে না, চরমোনাই আসবে, আসুক। জামাত জরুরি বৈঠক করেছে এবং বৈঠক করে লিয়াজু কমিটি সবার সাথে আলাপ আলোচনা করে জামাত বলেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দল, নট অনলি জামাত, পুরো 10 দল চরমোনাইয়ের জন্য অপেক্ষা করবে। যদি টাইমলি মানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে যদি না আসে, তাহলে যে চরমোনাইয়ের জন্য যে আসনগুলো রাখা হয়েছিল এগুলো জামাত সহ বাকি 10 দল ভাগ বাটোয়ারা করে নিবে। সেখানে বেসিক্যালি প্রায় সবগুলো জামাতে থাকবে, অন্যান্য দল কিছু আসন পেতে পারে। তবে এখানে বাস্তবতা মুখ্য। এখানে এমন না যে ভাগ বাটোয়ারা, জিতে আসার মতো প্রার্থী থাকতে হবে। যদি এনসিপির কেউ জিতে আসার মতো থাকবে, ডেফিনেটলি তারা পাবে। জামাতের লোকজনের যদি এখানে সবচেয়ে সম্ভাবনাময় থাকে, তারাই পাবে। দর্শক, এই যে জামাত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করা, শেষ পর্যন্ত অপেক্ষা করা, জামাতের জন্য ইতিহাসটা কত মধুর, কত সুন্দর যে অপেক্ষা করছে তারা। জামাত 1% দায় জামাতকে দিতে পারবেন না এই জোট ভাঙার জন্য। আমি একটা আলোচনায় বলেছি যে জামাত যে চেষ্টা করেছে চরমোনাইকে জোটে রাখতে, এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর চরমোনাই যে ঘাটতারামি করেছে, এটাও ইতিহাসে লেখা থাকবে। কিন্তু চরমোনাই এখন আসলে বেশি চালাকি করতে, যে এখানে মামুনুল হকের একটা কথা তাৎপর্যপূর্ণ, যে তেমন আশা নাই। রাজনীতি অত্যন্ত ক্রুয়েল অ্যান্ড হার্শ একটা বিষয়। এখানে একটা তীব্র সত্য কথা বলি, জামাত বলছে আসুক আসুক আসুক, মামুনুল হক বলছে যে না, আসার মনে হয় আর আসবে না। মামুনুল হক আসলে সিরিয়াসলি চান না বা চাওয়ার কথা না যে তারা আসুক। কারণ কি জানেন, চরমোনাই আসলে মামুনুল হক এতগুলো পায় না, তো আরো 2-1টা নেওয়ার চেষ্টা করতেছে। আর চরমোনাই আসলে মামুনুল হকের এত গুরুত্ব থাকে না। এখন জামাত জোট এটা একটা মাল্টি ডাইমেনশনাল ইনক্লুসিভ জোট, সব শ্রেণীর বা সব মতাদর্শের একটা প্রতিনিধিত্ব আছে। সেই জায়গায় চরমোনাই থাকলে দেওবন্দি ধারার স্টেকটা বেসিক্যালি চরমোনাই থাকে, যদিও চরমোনাই সরাসরি দেওবন্দি দল নয়, চরমোনাই সেমি দেওবন্দি, সেমি ইখওয়ানি। সেমি হলো তো দেওবন্দি। আর মামুনুল হকের দলের চাইতে চরমোনাই অনেক অনেক বড়, একটু বড়। মামুনুল হকের একটা বিভাগে যে পরিমাণ লোক আছে, চরমোনাই একটা বিভাগে যে পরিমাণ জনশক্তি আছে, সারা বাংলাদেশে মামুনুল হকের ওই পরিমাণ লোক নেই, এটা সত্য কথা। তো সেই জায়গায় মামুনুল হকের গুরুত্ব কিছুটা হলেও কমে। রাজনীতিতে মনে রাখবেন, এই যে আমি একটা কথা বলেছি, আবারও বলি, রাজনীতিবিদ সে যত বড়ই ধর্মীয় রাজনীতিবিদ হোক, যত বড়ই আল্লামা হোক, আমি কখনো গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ইমাম মুয়াজ্জিনের চাইতে কোনো দলের আমিরকে বড় মুত্তাকি মনে করি না, বড় পরেশগার মনে করি না। তবে হ্যাঁ, তিনি যতটুকু পরেশগার ততটুকুতে হয়তো বা জান্নাতে যাবেন, আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু আসলে সব দিক থেকে সততা রাজনীতিবিদরা রাখতে পারে না। অনেক সময় মনে একটা বলে একটা, মনের মধ্যে যা সরাসরি সেটা বলতে পারে না। একদম পিওর তাকওয়া, পিওর পরেশগারিতে দিয়ে রাজনীতি হয় না। আপনি যদি ইসলামের যে বিধান, একদম যে মনে যা আপনি সেটাই বলবেন, সর্বোচ্চ কিছু কিছু ক্ষেত্রে একটু মান্তিক ফলো করতে পারবেন। আপনি মিথ্যা বলতে পারবেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবেন না, আপনার মধ্যে কোনো কৌশলে মারপ্যাচ থাকবে না। মানে সুফি, আল্লাহর ওলি, দরবেশ বলতে যা বোঝায়, এই ধরনের চরিত্র একজন রাজনীতিবিদ সে উপজেলা আমির হলো তার পক্ষে রাখা সম্ভব না। এখানে অনেক মেকানিজম করতে হয়, নিজ দলের মধ্যেই করতে হয়। এই জন্য রাজনীতিবিদরা কখনো গ্রামের ইমাম মুয়াজ্জিনদের চাইতে, নন পলিটিক্যাল একজন ইমাম মুয়াজ্জিনের চাইতে বেশি মুত্তাকি না। এখানে মুত্তাকি বলতে আমি এখানে এটা একটা রিলেটিভ টার্ম। এখানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারবেন না। তো সব মিলিয়েই আল্লাহ বিচার করবেন, আপনার সীমাবদ্ধতাগুলো আল্লাহ দেখবেন। কিন্তু আমি জাস্ট এই টার্মটা বলছি যে আমি মিথ্যা কথা বলছি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনেকে আছে না যে হারাম পায় খাই, আল্লাহ ক্ষমা করবেন। আবার অনেক আছে না, আমি ভুলো হারাম স্পর্শ করবো না। অনেক আছে যে নারীর দিকে তাকায়, সুন্দরী নারী দেখে তাকায়, দেখি আল্লাহ এক পর্যায়ে মাফ করবে। কিন্তু অনেক আছে না, আমি তাকাবোই না, নামাজ ফরজ পরে হাঁটা দেয়। আবার অনেক আছে যে না, সুন্নত নিয়মিত পড়ে এবং নফল আদায় করে। তো এই ইবাদত কেন্দ্রিক রাজনীতি মুক্ত বা রাজনীতির বাইরে যে সরাসরি ইবাদত, পুরো মুমিনের জীবন সবই ইবাদত, কিন্তু তার মধ্যেও একদম প্রথাগত যে ইবাদত, এই ইবাদতগুলোর দিক বিবেচনায় বলছি যে একজন ইমাম মুয়াজ্জিন কখনো একটা দলের আমির কখনো একজন ইমাম মুয়াজ্জিনের স্থিতি এই দিক থেকে বেশি মুত্তাকি না, চরমোনাই হোক আর জামাত হোক আর মামুনুল হোক। অতএব মামুনুল হকরা চরমোনাইকে এখানে থাকুক বা মূল্যায়ন পাক, এটা চাওয়ার কথা না। আজকে আমি তার বক্তব্য থেকে ধারণা করলাম, এটা একটু শুনতে আপনাদের কাছে আপত্তিকর লাগতে পারে, কিন্তু এটা পলিটিক্যাল রিয়ালিটি। চরমোনাইও সেম, যে জামাত এত গুরুত্ব পাবে, জামাত জোয়ারে চরমোনাই আরেক নাম হয়ে গেছে জামাত, এটা মানতে পারতেছেন। চরমোনাই অস্তিত্ব, জামাতের অস্তিত্বে বিলীন হয়ে যাওয়ার একটা থিওরি চরমোনাইয়ের মধ্যে আছে, যার ফলে জামাত থেকে আলাদা একটা অবস্থান তাদের রাখা জরুরি। নইলে জামাত তো যা, চরমোনাই তা, তাহলে আবার চরমোনাই কিসের? বোঝাই যাচ্ছে যে একটা বড় ধাক্কা খেয়েছে ইসলামী আন্দোলনের কাছ থেকে 10 দলীয় জোট। এখন তার 11 বলা যাবে না, 10 দলীয় জোট। মামুনুল হক বলছেন যেমন ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই, ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই। তবে জামাতের আজকে জরুরি বৈঠক মজলিস শেষ শুরার পর জামাতের একজন নেতা বলেছেন যে তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ ওই যে সম্ভবত 22 তারিখ বা 23 তারিখ, ওই যে প্রতীক বরাদ্দের শেষ পর্যন্ত। তো এখানে আজকে জামাত ইসলাম নিয়ে কোনো কথা বলেনি তিনি বলছেন মামুনুল হক যে বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।
বলছেন। তিনি বলেন নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই, তবে তারা যদি আবার জোটে ফিরতে চায় তাহলে সাদরে গ্রহণ করা হবে, আর যদি না আসে তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে বন্টন করা হবে। 47টা আসন, এটা নিয়ে হয়তো আবার টানাপোড়েন হয় কিনা, তবে জামাত বোধহয় আর বেশি করবে না, এনসিপি কে 10টা দেওয়ার কথা অন্যদেরকে হয়তো দিবে। যাই হোক, এখন এটা একটা বিরাট ধাক্কা, কারণ জামাতের পরেই এই জোটের অবস্থান হচ্ছে ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলনের হাত পাখার একটা পরিচিতি আছে এবং বাংলাদেশের সকল নির্বাচনী এলাকায় তাদের কিন্তু একটা ভোট ব্যাংক আছে। জামাতের মতন অত বড় ভোট ব্যাংক না থাকলে একটা ভোট ব্যাংক আছে। তাছাড়া যেভাবে মানে ভাঙলো এবং যে কথা বললো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এটা গুরুত্বপূর্ণ, কারণ জামাতের লক্ষ্য ছিল যে ইসলামের কথা বলে ভোটগুলো জোগাড় করা। সেখানে ইসলামী আন্দোলন বলতেছে যে তারা তো আসলে ইসলামের পথে নেই, ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হলে শরিয়া আইন চালু করতে হবে। বর্তমান যে আইন, এই যে গণতান্ত্রিক যেই মানে আইন কানুন, এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে ইসলামী দল ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে শরিয়া আইন চালু করতে হবে। এই যে কথাটা বললো ইসলামী আন্দোলনে, এই কথাটা তো তারা প্রচার করবে, বলবে এলাকায় এলাকায় যে জামাত ইসলাম কিন্তু শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে না, তারা প্রচলিত যে রাষ্ট্র কাঠামো আছে, যে আইনি কাঠামো আছে, এর মধ্যেই তারা থাকতে চায়। তাহলে ইসলামী আদর্শ কিভাবে বাস্তবায়িত হবে? এই কথাটা যখনই কি তারা বিভিন্ন নির্বাচনী এলাকায় বলবে, তখন কিন্তু যেই ধর্মপ্রাণ মানুষের উপর ভর করে জামাত ভোট চাইছে, তারা কিন্তু একটা ধাক্কা খাবে যে তাহলে আর বিএনপি বা অন্য দলের সাথে পার্থক্যটা কি। এইটা একটা মানে জামাতের জন্য একটা ধাক্কা। এই প্রচারগুলো এখন ইসলামী আন্দোলন তো জোরে সোরে বলতে চাইবে। তাছাড়া তারা বলছে যে তারা অপমানিত হয়েছে, জরিপের কথা বলছে, যেখানে তাদের কোনো অবস্থা নেই ইসলামী আন্দোলনের। তো এইসব মিলায় এখন যেহেতু একটা বড় দল, এখানে যদি খেলাফত মজলিস বা অন্য কোনো ছোটখাটো দল চলে যেত, সেটাও খুব একটা ক্ষতির কারণ ছিল না, এমনকি এনসিপি গেলেও খুব একটা ক্ষতি ছিল না। তাহলে সমস্ত ইসলামী মানে দলগুলো মিলে বলতে পারতো যে ইসলামী ভোটগুলো সব এক জায়গায় করো, এরকম একটা দোহা তুলতে পারতো। এখন আর এই দোহা তোলার সুযোগ নেই। এখন বিএনপির ওখানে চলে গেছে একটা গ্রুপ, 2-3টা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন আলাদা থেকে গেল, আর হচ্ছে 10 দলীয় জোট জামাতের নেতৃত্বে একটা দল। মানে এই ছত্রভঙ্গ হওয়াতে সামগ্রিকভাবে ভালো হয়েছে, যে ধর্মের নামে নির্বাচন করা উচিত না, সেই অর্থে ভালো। কিন্তু যাদের মূল টার্গেট হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা বা ভোট টানা, তারা দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।